এই পজিশন থেকে ভিনিসিয়াস জুনিয়র চান্স মিস করছে, আমার মাথায় ঢুকতেছে না এইখান থেকে বল কেন ক্রস করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র আরো কঠিন সিচুয়েশন থেকে বল বের করে নিয়ে আসছে, স্কোর করছে, বাট আমি বুঝতেছি না ভিনিসিয়াস জুনিয়র এই জায়গায় কিভাবে বোকামি করছে। ভিনিসিয়াস জুনিয়র এটা ট্রাই করতে পারতো, বাট ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পেকে ট্রাই করাইতেছে। এমবাপ্পেকে ট্রাই না করে যদি ভিনিসিয়াস জুনিয়র ট্রাই করতো, এটা স্কোর হইতো, তখনই লিড নিতে পারতো। হ্যাঁ, আমাদের 3 পয়েন্ট প্রয়োজন ছিল, শুধুমাত্র 3 পয়েন্ট। অ্যাথলেটিকো মাদ্রিদ যখন পয়েন্ট ড্রপ করছে তখন আমার মাথায় এটাই আসছে, বার্সেলোনা যদি পয়েন্ট ড্রপ করে তাহলে রিয়াল মাদ্রিদের সুযোগ আছে। বাট বার্সেলোনা উইন হয়েছে, বার্সেলোনা এখন পর্যন্ত টেবিল টপার। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের সেম পয়েন্ট, বাট গোলের দিক থেকে এগিয়ে আছে। তবে যদি বার্সেলোনা পয়েন্ট ড্রপ করতো তাহলে রিয়াল মাদ্রিদ এখানে এগিয়ে যেত, টপার থাকতো। এখন সমান পয়েন্ট নিয়ে লড়াই করতেছে। জিরোনার সাথে কার্লো অ্যানচেলত্তির যে একাদশ ছিল ওইটা তেমন পারফেক্ট ছিল না, বাট ভালো ছিল। জুড বেলিংহাম ছিল না, তার রিপ্লেসে এখানে ব্রাহিম ডিয়াজ আসছে। সেভায়েস ছিল না, ভালভার্দে ছিল না, তাদেরকে রেস্ট দেওয়া হয়েছিল। যদিও সেভায়েস লাস্ট মুভমেন্টে আসছিল, তাদের রিপ্লেসে এখানে লুকা মডরিচ আর চুয়ামেনিকে খেলাইছে। এর সাথে স্টার্টিং এ ভাস্কেস ছিল, ম্যান্ডি ছিল। এখানে রুডিগারকে বেঞ্চ করাইছে, রেস্টে রাখছে। রুডিগারের রিপ্লেসে এখানে আলাবা আসছে, আলাবার সাথে আসেনসিও। অ্যাটাকিং লাইনে কোনো পরিবর্তন ছিল না। এখানে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, যেটা মাদ্রিদের বেস্ট কম্বিনেশন। ম্যাচ শুরু হওয়ার পর থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ হিউজ ডমিনেট করা শুরু করছে, প্রেস করা শুরু করছে, অ্যান্ড রিয়াল মাদ্রিদ জিরোনাকে 2-0 গোলে হারাইছে। আপনারা লুকা মডরিচের স্কোর দেখছেন, 2 দিন পরে বয়স 40 হবে, আর এখন পর্যন্ত যে এনার্জি, যে কনফিডেন্স, ওইটা অনেক হাই লেভেলের। টনি ক্রুস চলে যাওয়ার পর এখন পর্যন্ত আমরা ভুগতেছি। যদি লুকা মডরিচ চলে যায় তাহলে আমাদেরকে রিয়াল মাদ্রিদের মিডকে অনেক বেশি ভুগতে হবে, তাদের অভাব অনেক বেশি ভোগাবে আমাদেরকে। লুকা মডরিচের এই গোল জাস্ট অসাধারণ ছিল, আমি ভালভার্দের ফিল পাইছি। এরপর ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের কম্বিনেশন, তাদের দুইজনের কম্বিনেশনের গোল। এমবাপ্পে পাস করছে ভাই, অ্যাসিস্ট করছে, ভিনিসিয়াস জুনিয়র স্কোর করছে। এটা দেখার জন্য মাদ্রিদ ফ্যানরা বসে থাকে। আমি বারবার বলি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পের কম্বিনেশন যদি খাপ খেয়ে যায় তাহলে রিয়াল মাদ্রিদকে আটকানো ইম্পসিবল। তবে জিরোনার বিপক্ষে কার্লো অ্যানচেলত্তি খুব ঠান্ডা মাথায় খেলাইছে। 3 পয়েন্ট প্রয়োজন ছিল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। কার্লো অ্যানচেলত্তি চাই নাই এই ম্যাচে পয়েন্ট হারাক। রিয়াল মাদ্রিদ 63% বল দখলে রাখছিল, যেখানে রিয়াল মাদ্রিদ টোটাল 22টা শট নিছে, বাট অন টার্গেট শট ছিল মাত্র 5টা। কিছু করার ছিল না, জিরোনা ওইভাবে খেলছে। আমার মনে হইতেছিল জিরোনা ব্লক করে খেলা ট্রাই করছে, এদের টার্গেট ছিল এরা গোল কনসিড করবে না, রিয়াল মাদ্রিদকে আটকাবে, অন্তত ম্যাচ ড্র করবে। তবে এই ম্যাচের স্কোর লাইন আরো বড় হইতো। এখানে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র অনেক চান্স মিস করছে, এরা ভালোভাবে ফিনিশিং দিতে পারে নাই, ভালোভাবে ফিনিশ করতে পারে নাই। হ্যাঁ, 3 পয়েন্ট প্রয়োজন ছিল, 3 পয়েন্ট ক্লেম করছে। জিরোনা এই সিজন ওইরকম পারফরমেন্স করতেছে না যেমনটা গত সিজন আমরা দেখছি। জিরোনা অফ ফর্মে আছে, বাট জিরোনার যে পরিকল্পনা ছিল কার্লো অ্যানচেলত্তির বিপক্ষে, ওইখানে এরা সাকসেস। এরা রিয়াল মাদ্রিদকে কোনো স্পেসই দেয় নাই, বিশেষ করে ডি বক্সে রিয়াল মাদ্রিদ কোনো চান্সই পায় নাই, যেই কারণে রিয়াল মাদ্রিদ অ্যাটাক করার পরও স্কোর পায় নাই। আর ডি বক্সে কিছুই করতে পারবে না, এটা কেউ বুঝুক না বুঝুক, লুকা মডরিচ ঠিকই বুঝছে। লুকা মডরিচ ট্রাই করছে, ডি বক্সে যেহেতু হইতেছে না আমি বাইরে থেকে ট্রাই করি, অ্যান্ড লুকা মডরিচ এখানে সাকসেস। এরপর আমি চুয়ামেনির কথা বলছিলাম, রিয়াল মাদ্রিদের মিডে চুয়ামেনির প্রয়োজন আছে, তাকে সেন্টার ব্যাকে না খেলিয়ে মিডে খেলাক। মিডে চুয়ামেনি অনেক ভালো পারফরমেন্স করে, ইভেন জিরোনার বিপক্ষেও করছে। এরপর আমাদের রাউল অ্যাসেনসিও। হ্যাঁ, আপনারা বলতে পারেন রেটিং তেমন ভালো ছিল না, বাট রাউল অ্যাসেনসিও অনেক ভালো করছে। বেচারার কিছু করার ছিল না, জিরোনা কোনো অ্যাটাকই তো করে নাই, জিরোনা সেন্টার থেকে আসে নাই, এরা যা ট্রাই করছে 2 সাইড থেকে ট্রাই করছে, ওয়াইড থেকে ট্রাই করছে। এরপর ম্যান্ডি, আপনারা যারা ম্যান্ডিকে স্কোয়াডে দেখার পর, একাদশে দেখার পর খুব বেশি বিরক্ত হয়েছেন, তারা হয়তো এটা জানেন না ম্যান্ডি কেমন, ম্যান্ডির ইম্প্যাক্ট কেমন থাকে। ম্যান্ডি ওইরকম প্লেয়ার, কখন কি করতে হবে ওইটা সে ভালোভাবেই জানে। এইখানে তার অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, গার্সিয়া ভালো খেলে, অফেন্সিভ খেলে, ডিফেন্সিভ খেলে, বাট ম্যান্ডি অন্যরকম। ম্যান্ডিকে আপনি ভরসা করতে পারবেন। হ্যাঁ, 1-2টা ম্যাচে খারাপ খেলে, বাট ম্যান্ডির ইম্প্যাক্ট অনেক বেশি। এরপর রদ্রিগো, সাইলেন্ট কিলার। হ্যাঁ, রদ্রিগো স্কোর করতে পারে নাই, অ্যাসিস্ট করতে পারে নাই, বাট রদ্রিগো অসাধারণ পারফরমেন্স করছে। রদ্রিগো যতক্ষণ খেলে সে ইউজ প্রেস করার ট্রাই করে। রদ্রিগোর সাথে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পের ভালো কম্বিনেশন হয়, আর এই 3 জনের কম্বিনেশন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়বে। হাতে সময় কম থাকার কারণে পুরো ম্যাচ নিয়ে কথা বলতে পারতেছি না, বাট লিগ এখনো শেষ হয় নাই। হ্যাঁ, বার্সেলোনা এগিয়ে আছে, রিয়াল মাদ্রিদেরও সেম পয়েন্ট,
গোলের দিক থেকে বার্সেলোনা এগিয়ে আছে, হাতে এখন পর্যন্ত 13 ম্যাচ আছে। এই 13 ম্যাচে অনেক কিছুই চেঞ্জ হবে। রিয়াল মাদ্রিদের যে 13টা ম্যাচ, ওই 13টা ম্যাচ এমন টিমগুলোর সাথে রিয়াল মাদ্রিদ যদি ভালোভাবে খেলে, তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে এখানে পয়েন্ট ড্রপ করবে না। যদিও বার্সেলোনার কিছু চ্যালেঞ্জিং ম্যাচ আছে, বাট বার্সেলোনা যেমন পারফরমেন্স করতেছে, এখানেও মোটামুটি ভয় আছে। রিয়াল মাদ্রিদকে এখন টপ পারফরমেন্স করতে হবে, প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট নিয়ে আসতে হবে। তবে লিগ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না, এখন পর্যন্ত অনেক কিছু বাকি আছে।